শীতলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শ্রবণা। হঠাৎ একসাথে কফি খেতে চাইল। শ্রবণার পক্ষে না করার সাধ্য ছিল না, কিন্তু অপেক্ষা করতে বলে এখনো শীতলের দেখা নেই। ধৈর্য ধরে ঠায় দাঁড়িয়ে রইল শ্রবণা। দূর থেকে শীতলকে দেখা যাচ্ছে একটা ছেলের সাথে হাসতে হাসতে এদিকে আসছে, হাতে এক গাদা কাগজ আর একটা ছোট্ট বালতি। দেখে মনে হচ্ছে কোনো বিজ্ঞাপনে পোস্টার লাগাতে যাচ্ছে, কিন্তু শীতলের এই কাজ কেন করবে সেটাই ভেবে পেল না শ্রবণা। কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। কাছাকাছি আসার পর শীতল প্রসন্ন হাসি দিয়ে বলল, অনেকক্ষণ অপেক্ষা করালাম তাই না? সরি। ইটস ওকে। এগুলো কি হাতে? পোস্টার, এগুলো লাগাতেই এত দেরি হয়ে গেল। কিসের পোস্টার? আর বলো না, আমার প্রেমিকা হারিয়ে গেছে তো, তাকে খোঁজার জন্য হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি। দেখবে নাকি একটা? তুমি কয়েকটা পোস্টার নিয়ে যাও, এলাকায় লাগিয়ে দিও। টিউশনির জন্য? আরে বললাম তো, হারানো বিজ্ঞপ্তি। দাঁড়াও দেখাচ্ছি। শ্রাবণা কৌতূহলী চোখে তাকিয়ে রইল পোস্টারটায় কি ছাপানো আছে সেটা দেখার জন্য। তর সইছে না। শীতল হঠাৎ পাশের জনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, শ্রবণা, এ হচ্ছে আয়াস, আমার জানের দোস্ত। ফাজলামো করে বলতে মায়ের পেটের দোস্ত। শ্রাবণ ও শীতল হেসে উঠল। হাসি থামার পর আয়েশ শ্রবণার দিকে তাকিয়ে বলল, হ্যালো। হাই। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, কিন্তু আমি তো... ডোন্ট ওয়ারি ম্যাম, আমি শীতলকে কিচ্ছু জানাইনি। কি জানিসনি? বলতো ব্যাপারটা কি? সে কি, আপনি শীতলকে এখনো জানাননি? শীতল একবার অবাক হয়ে শ্রবণার দিকে তাকালো, আরেকবার আয়াসের দিকে। চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি লুকাচ্ছ আমার থেকে? শ্রবণা আয়াসকে ইশারায় বারণ করে দিল। আয়েশের সাথে কথা বলার সময় শ্রবণা বলেছিল শীতলকে ও ভালোবেসে ফেলেছে, কিন্তু আয়েশকে বলেছিল কথাটা যেন শীতলকে না জানায়। এটা নিজের মুখেই জানাতে চেয়েছিল, কিন্তু তার আগেই জানতে পারে যে শীতল অন্য কাউকে ভালোবাসে। এ কারণে শ্রবণা নিজের মনের কথা চেপে গেছে। এখন আয়েশকেও বিষয়টা ভুলে যেতে বলছে। অবশ্য আয়েশ নিজেও এটাই চাইছিল মনে মনে। আরে তেমন কিছু না, আমাকে নক করে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, এই আর কি। ও আচ্ছা, ফ্রেন্ডশিপ তো এমনিতেই হয়ে গেছে তাই না শ্রবণা? শ্রবণার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে গেল। আর তুম করে ফ্রেন্ডশিপের কথাটা বলে ফেল। অবশ্য এই সময়ে কিছু একটা বলে বিষয়টা এড়িয়ে যাওয়া দরকার ছিল। এই মুহূর্তে চোখের জল আটকানোর জন্য মনে প্রাণে চেষ্টা করছে শ্রাবণা। মনে হচ্ছে চোখের জল আটকে রাখার মতো কষ্ট আর কিছুতেই নেই। তো মিস শ্রবণা, কফি আপনি খাওয়াবেন না আমি? কফি তো ওয়েটার এনে দেবে, যার যার হাত দিয়ে তুলে খেতে হবে। লোকজনের সামনে তুলে খাওয়ানোটা কেমন হয়ে যায় না? তিনজনই হেসে উঠল। হাসির ছলে বিষয়টা এড়িয়ে গেল। শ্রবণা অন্যদিকে তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলো। পরিস্থিতি এত নিষ্ঠুর হয় কি করে? কফি শপের ভেতরে ঢুকতে ঢুকতে শীতল শ্রবণাকে বলল, আজকে অনেক গরম পড়েছে তাই না? হ্যাঁ, এই গরমে কফি খাবেন? নো টেনশন, কোল্ড কফি খাওয়াবো। আপনি সব সময় হাসেন না কেন বলুন তো? হাসলে আপনাকে দেখতে অনেক ভালো লাগে। অন্য সময় কি দেখতে খারাপ লাগে? শীতল আজ কারণে অকারণে হো হো করে হাসছে। ওর হাসি দেখে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে ঠিকই, আবার অচেনা একটা ব্যথা বুকে বেজে চলেছে। শ্রবণা পোস্টারের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা দিন না দেখি কিসের পোস্টার সেটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। আকু পাকু? তাহলে তো দেখানো যাবে না, আরো কিছুক্ষণ আগু পাকু করুক। আপনি কিন্তু অনেক দুষ্টু। এটা সবাই বলে, তুমি অন্য কিছু বলো। শ্রবণার কথার ধরন, গলাস্বর সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। মেয়েটা একেবারে হৃদয়ে দাগ কাটছে। একাকী বসে আলাদা করে কথা বলার প্রবল ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠছে। শীতলের হাতে একটা চিমটি দিয়ে বিষয়টার ইঙ্গিত দিল আয়াস। শীতল আয়াসের দিকে তাকিয়ে বলল, দোস্ত, শ্রবণাকে শ্রদ্ধা কাপুরের মতো লাগে না? শ্রদ্ধা কাপুর কেন? শ্রবণা নিজেই নিজের তুলনা, ওর সাথে কাউকে তুলনা করা মানায় না। শ্রবণার দিকে তাকিয়ে কথাগুলো বলল। শেষ কথাটা বলার সময় গলার স্বরটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বদলে গেল। শ্রবণা চমকে উঠে আয়াসের দিকে তাকালো, তারপর মাথা নামিয়ে ফেল সংকোচে। শীতল ওদেরকে বসিয়ে রেখে কফির অর্ডার দিতে চলে গেল। অর্ডারের অজুহাতে কিছুক্ষণ ওদেরকে একা কথা বলতে দেওয়ার সুযোগ, এই আর কি। কিন্তু শ্রবণা আয়েশের সামনে বসেও
এদিক সেদিক তাকাচ্ছে। ওর তৃষ্ণার্ত চোখ দুটো আনমনি শুধু শীতলকেই খুঁজে চলেছে, শীতলকে দেখার জন্য। কণ্ঠস্বরটা শোনার জন্য শ্রবণার উথাল পাথাল লাগে। এটা অন্যরকম একটা অস্থিরতা, যা কাউকে কখনো বলে বোঝানো সম্ভব না। আগে কথা বলা শুরু করলো। আচ্ছা মিস শ্রবণা, এখানে কোথায় থাকেন আপনি? এখানে কিভাবে থাকবো? এটা তো কফি শপ। এখানে বলতে ঢাকায় কোথায় আছেন? কলা বাগানে। আপনি আবার শীতুলের মায়ের মতো বলবেন না যেন কলা বাগানে কলা পাহারা দেই। শীতুলের মায়ের সাথে দেখা হয়েছিল? এটির মতো মজার মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। এখনো ভার্সিটির ফ্রেন্ডদের মতো আচরণ, অথচ ভার্সিটিতে আমার এমন কোনো ফ্রেন্ড ছিল না। পড়াশোনা চলছে? হ্যাঁ, জার্নালিজমে এবার ফাইনালে। বাহ, শক্তিশালী মেয়ে বলতে হবে। সব মেয়েরাই শক্তিশালী, কারোটা প্রকাশ্যে, কারোটা বা লেখায় প্রকাশ পায়। সাংবাদিকতার নেশায় কেন ধরলো আপনাকে? আম্মু চাইতেন আমি জার্নালিস্ট বা নিউজ রিপোর্টার হই। গ্রেট, আপনার আম্মুকে দেখার স্বাদ জাগছে। আম্মু নেই, 3 বছর আগে মারা গেছেন। সরি। আরে ব্যাপার না, আমার বন্ধু কোথায় গেল? কি জানি, ওর মাথায় শুধু এখন ওই মেয়েই ঘুরছে। আল্লাহ জানে কি আছে কপালে, শেষে না পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আপনার বন্ধুর মতো একটা ছেলেকে রিজেক্ট করেছে কোনো মেয়ে? সেই মেয়ের কথা শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবা। কেন? শ্রবণা চোখের দিকে তাকালো। এই প্রশ্নের উত্তর শ্রবণাকে দিতে চায় না ও, কারণ শীতল একটা ছায়ের পিছনে ছুটছে, যেটা শুনলে শ্রবণা শীতলকে নিজের করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু এই শ্রবণাকে যে আয়াসের চাই, কি স্নিগ্ধ একটা মুখ, নিবিড় আখি পলক, দেখলেই মুখটা দুহাতে ধরতে ইচ্ছে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকে। শ্রবণা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ব্যাপারটাকে আড়াল করার জন্য বলল, আসলে মেয়েটা শীতলকে নাকি দড়ি দিয়ে ঘুরাচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হয়। থাক না, আর তুমি শীতলকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো না। ও এসব শুনলে আঘাত পায়। তবে আমার মনে হয় এবার মেয়েটাকেও পাবেই। পোস্টারগুলো কিসের? আমার দেখতে ইচ্ছা করছে। কি করবা দেখে? এগুলা ওর পাগলামি। মেয়েটাকে পাবার জন্য আহার কত পাগলামি যে করবে। শ্রবণার মনটা এবার এতটাই খারাপ হলো যে চাইলেও আর হাসি মুখে বসে থাকতে পারল না। মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে রইল। কফি শপের কাছে দেওয়ালের উপর বিশাল মানি প্ল্যান্টের চারা ঝুলছে, যার পিছনে শিকড়গুলোর দিকে তাকিয়ে রইল শ্রবণা। গাছে জন্মালেও বোধহয় ভালো হতো, এই একাকিত্ব আর ভালো লাগে না। জীবনে বেদনা যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। একমাত্র মায়ের ভালোবাসায় বড় হয়ে ওঠা। সে মাও 3 বছর আগে চলে গেছে। বাবা এই বয়সে আবার বিয়ে করেছে। সে মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করেও লাভ হয় না। মা শ্রবণাকে নিজের মেয়ের মতো ভাবতেই পারে না। সবসময় একটা পরপর ভাব ধরে কথা বলেন। শ্রবণার জীবনে কখনো কোনো বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, কাছে কোনো আত্মীয় ছিল না। মনে মনে কল্পনায় কেবল একজনকেই বন্ধু ভেবে ভালোবেসেছে, প্রেমিকের মতো আগলে রেখেছে। স্বপ্ন বুনে নতুন করে বাঁচার আশা দেখেছে। কেবল একটা ডায়েরি ছিল, আর ছিল কিছু স্বপ্ন। এখন ডায়েরি নেই, কল্পনার মানুষটাও নেই। মানুষটা কল্পনা থেকে বাস্তবে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই মানুষটাও অন্য কারোর। ডায়েরিতে কত স্বপ্ন, কত ভালোবাসা যে মিশে আছে, সে শুধু শ্রবণাই জানে। ভালোবাসার চেয়ে বড় কিছু থাকলে সেটা দিয়ে আগলে রেখেছিল প্রিয় অসুখটাকে। সেই অসুখটাও বেইমানি করলো। এত বছর স্বপ্ন দেখিয়ে আজ বাস্তবে এসে ধরা দিয়েও আপন হলো না। আর কত এই একাকিত্ব কতদিন বয়ে বেড়াতে হবে? শীতলের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেল শ্রবণা। চোখে মুখে বিস্ময় ও প্রশ্ন নিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতল জিজ্ঞেস করলো, এইভাবে আনমনা হয়ে কি ভাবছিলে? কি দেখছিলে ওদিকে? না, কিছু না। হঠাৎ মুড অফ হয়ে গেল যে? মুড সুইং এর বদ অভ্যাস আছে। ও আচ্ছা, কফি অনেকক্ষণ আগে চলে এসেছে, খাইয়ে দিতে হবে নাকি? শীতলের হাসি দেখে স্তম্ভিত শ্রবণা আরও স্তব্ধ হয়ে যাচ্ছে। এত সাবলীলভাবে কি করে কেউ হাসে? সহজ স্বাভাবিক একটা হাসি, অথচ নির্মল আর সুন্দর। শীতলের হাসি দেখলে বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটা শ্রবণা নয়, এটা ভাবতেও কষ্ট হয়, ভীষণ কষ্ট। শীতল কফির কাপে চুমুক দিয়ে বলল,
তোমার গিটার অনেক ভালো লাগে তাই না? হুম। আজ সন্ধ্যার পর বন্ধু বান্ধবরা মিলে একটু আড্ডা হবে, সাথে গান বাজানো হবে। তুমি চাইলে জয়েন করতে পারো। আসলে তোমার অনেক ভালো লাগবে। আমরা সপ্তাহে একদিন সংসদ ভবনের সামনে বসে গান গাই, সাথে ফুচকা, চটপটি আর পেয়ারা মাখানো। দারুণ মজা হবে, আসবে তো? শ্রবণা এবারও কিছু বলল না। শীতল মাথা ঝাঁকিয়ে আরেকবার কফির কাপে চুমুক দিয়ে বলল, আয়াসের সাথে তো পরিচয় হলোই, আমার আরও কয়েকটা ফ্রেন্ড আছে, পরিচয় করিয়ে দেবো। তুমি আসতে চাইলে আমি তোমাকে আড়ং থেকে রিসিভ করতে পারি। কেউ রিসিভ করলে চাইলে আমার আসতে আপত্তি নেই, তবে আমাকে পাত্তা না দেয়া ভাব দেখাইলে এটাই শেষ আশা। পাত্তা না দেওয়ার প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, আমি কি কাউকে গালি দিয়েছি, কারোর বিরুদ্ধে কিছু বলেছি? তারপরেও একজন বলবে আমি ভালো না। শ্রবণা এবারও না হেসে পারল না। ওর মুখে হাসি দেখে শীতল গর্বিত হওয়ার ভঙ্গিতে আয়েশকে বলল, অবশেষে রাজকন্যার মুখে হাসি ফিরিয়ে এনেছি। রাজামশাই, এবার আমায় পুরস্কৃত করুন। আয়েশ মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে শীতলের দিকে এগিয়ে দিয়ে বলল, বেঁচে থাকো বাবা, এভাবেই আজীবন রাজকন্যার মুখে হাসি ফোটাও, তবে আমার টান না। শীতল হো হো করে হেসে উঠল। শ্রবণা শেষ কথাটা বুঝতে না পেরে বলল, মানে? না মানে, আমার পকেট না খসায় যেন, সেই জন্য বললাম আর কি। শ্রবণা এই চালাকিটা কিছুতেই বুঝতে পারল না, আর বুঝবেই বা কি করে। মগজে শীতল ছাড়া আর কিচ্ছু ঘোরে না। সেখানে শীতলের অচেনা এক বন্ধু দূর থেকে শ্রবণাকে ভালোবেসে যায়, সেটা শ্রবণার জানার কথা নয়। কফি শেষ করে বাইরে এসে শীতল রিক্সা ডেকে শ্রবণাকে তুলে দিল। বিদায় দিয়ে বলল, সাবধানে এসো হে বন্ধু, সন্ধ্যায় দেখা হবে আড়ংয়ের সামনে, ঠিক 7টায়। ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মন ভালো হয়েছে? এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস। সন্ধ্যায় আরো ভালো সময় উপহার দিলে শুধু থ্যাঙ্কস দিবে? না, বলুন আর কি চান। এই পোস্টারগুলো এলাকায় লাগিয়ে দিও। মামা আপনি যান, আর আপনার পোস্টার সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। চেয়েছো কেন হে বালিকা? আমার প্রেমিকা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে আমাকে কৃতার্থ করো। আপনার প্রেমিকা নিয়েও আমার কোনো আগ্রহ নেই। রিক্সা দ্রুত চলতে আরম্ভ করছে। শেষ মুহূর্তে শ্রবণের এরূপ রাগের কারণ বুঝতে পারল না শীতল। আর শ্রবণাও বুঝতে পারছে না শীতলের প্রেমিকার কথা শুনলে ওর এত রাগ হয় কেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রচণ্ড ভ্যাপসা গরম আর জ্যামকে উপেক্ষা করে আড়ংয়ের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শ্রবণা। শীতল ওভারব্রিজের ওপর থেকে শ্রবণাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চমকালো। শ্রবণার পরনে একটা সুতি আসমানি রঙের শাড়ি, শ্যাম্পু করা চুলগুলো পিঠের উপর বিস্তৃত হয়ে আছে। শীতল ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়াতেই শ্রবণা বলল, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এই গরমে শাড়ি? কি অদ্ভুত লোক বাবা, একটা মেয়ে শাড়ি পরেছে, তাকে কেমন দেখাচ্ছে সেটা না বলে উল্টো বলছে এই গরমে শাড়ি। একজন মানুষ তোমাকে কেমন দেখাচ্ছে তার চেয়েও তোমার কমফোর্টের ব্যাপারটা চিন্তা করছে, সেটা কি সামান্য হয়ে গেল? শ্রবণা কোনো উত্তর দিতে পারল না। কিঞ্চিত ভুরু ভাঁজ করে শীতলের দিকে একবার তাকালো। শীতলের গাল গলা ঘেমে একাকার। কারো চেহারার ঘামও এতটা আকর্ষণ করতে পারে এটা জানা ছিল না শ্রবণার। সে চোখ বড় বড় করে শীতলের দিকে তাকিয়েই রইল। শীতল হেসে বলল, না, তোমাকে সুইট লাগছে, ঠিক আজকে সন্ধ্যার মতন। বাড়ি এই সন্ধ্যা আপনার সুইট মনে হচ্ছে? যা গরম রে বাবা। তাহলে ধরে নাও সিস্টেমে তোমাকে হট লাগছে বললাম। শ্রবণা ক্ষেপে চোখ পাকিয়ে শীতলের দিকে তাকালো। যতটা দুষ্টু ধারণা করেছিল এখন বোধ হচ্ছে তার চেয়েও বেশি। শীতল দুষ্টামি হাসি হেসে বলল, আবার রাগ করো না, আমি জাস্ট ফান করলাম, মানবাধিকার লঙ্ঘন করিনি। ঠিক আছে বাবা, সমস্যা নেই। আন্টি কেমন আছে? দুজন মিলে টুকটাক কথা বলতে বলতে হাঁটতে শুরু করলো। শ্রবণা পিছন দিক দিয়ে শাড়ির আঁচল টেনে নিয়ে ধরে রেখেছে, আরেক হাতে মাঝে মাঝে কুচি ধরে সামলিয়ে হাঁটছে। শীতল বিষয়টা সূক্ষ্মভাবে খেয়াল করলো, শ্রবণাকে বুঝতে দেয়নি। শীতল ওর কয়েকজন বন্ধুর সাথে শ্রবণার পরিচয় করিয়ে দিল। 5 জন ছেলের সাথে 2 জন মেয়েও আছে। সবার সাথে কুশল বিনিময় করার পর সংসদ ভবনের সামনে ফুটপাতে বসে ফুচকা ও পেয়ারা খাওয়া হলো। শীতলকে আজ অনেক হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এতটা প্রফুল্লতার কারণ বুঝতে পারছে না শ্রবণা। বারবার আর চোখে শীতলের দিকে তাকাচ্ছিল ও। শীতল যখন কথা বলে অন্যদিকে তাকিয়ে থেকেও গভীরভাবে ওর কথাগুলো অনুভব করতে থাকে শ্রবণা। শীতল আশেপাশে থাকলে ওর অন্যরকম এক ধরনের অনুভূতি হয়।
যার উপস্থিতি টের পেল বিষয়টা ব্যাখ্যা করার সাধ্য নেই শ্রবণার। এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতি, আবার একসাথে সমান ভালো লাগাও। সবই মিলে গান ধরলে শ্রবণা মুগ্ধ হয়ে শুনছিল। আজ বহুদিন পর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। জীবনে বন্ধুদের অবদান অনেক। বন্ধু ছাড়া সব কিছু থেকেও ফাঁকা ফাঁকা লাগে। এই শহরে এত মানুষ, অথচ একজন কথা বলা মানুষের বড্ড অভাব শ্রবণার। আজ কি মনে হচ্ছে না কথা বলার জন্য অনেকেই আছে। শীতলের বন্ধুরা ওর সাথে এত সহজে মিশে যাবে এটা ভাবতেও পারেনি শ্রবণা। আড্ডা ও গান বাজনা চলতে লাগলো। রাত যখন 9:30টার মতন এলোমেলো বাতাস বইতে শুরু করলো। শহরের ব্যবসা গরম থেকে খানিকটা স্বস্তি মিলবে এই আশায় সবার মুখে দেখা গেল স্বস্তির হাসি। গানের ফাঁকে আয়েশ কয়েকবার শ্রবণার সাথে গল্প জমানোর চেষ্টা করেছিল, কিন্তু পাত্তা পায়নি। শ্রবণা তো গভীর মনোযোগ দিয়ে শুধু শীতলকেই অনুভব করছে। গান গাইছে শীতলের বন্ধু পিয়াস, সবাই সাথে সুর মিলাচ্ছিল। কয়েকজন ছেলে মেয়ে দূর থেকে ওদের গান শুনছে, কেউ আবার ওদের পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে গান শুনছে। শহুরে ছেলেমেয়েরা অবশ্য ফিরেও তাকাচ্ছে না। কে কোথায় বসে গান গাইছে, কে কাকে জড়িয়ে ধরে হাঁটছে, এসব ছোটোখাটো বিষয়ে নজর রাখার অভ্যাস শহুরে ছেলেমেয়েদের একেবারে নেই। সবাই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে। কিন্তু শীতলের বন্ধুরাও শহরে হলেও শ্রবণা এখনও ওদের মাঝে কোনো আগলাভাবের রেশ দেখেনি, হয়তো বন্ধু বলে। কি ভাবছো? শ্রবণা চমকে উঠে খেয়াল করলো শীতল ওর পাশে বসে হাঁটুতে হাত রেখে গালে হাত দিয়ে কেবল ওর দিকেই তাকিয়ে আছে। লজ্জা নামক বস্তুটা যে শ্রবণের মাঝেও আছে সেটা এখন হাড়ে হাড়ে টের পেল ও। নিজেকে আজকে পরিপূর্ণ মনে হচ্ছে। লাজুক হেসে বলল, ভাবছি আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর। বলেছিলাম না তোমার মতো সুইট। পাত্তাই দাওনি আমার কথায়। চলুন না ওদিকটায় একবার হেঁটে আসি। বাতাসের ঝাপটায় নিশ্চয়ই অনেক বকুল ফুল পড়েছে, যাবেন? এমনিতে বললে যেতাম না, বকুল ফুলের লোভনীয় ঘ্রাণ তো মিস করা যায় না। তাহলে চলুন না প্লিজ। শীতল উঠে দাঁড়ালো। আয়েশকে বলল, দোস্ত চল একটু হেঁটে আসি। শ্রবণা অপ্রস্তুত বোধ করছে। এটা কিছু হলো? আজকে তো সাথে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। শীতলের সাথে আলাদা করে কিছু সময় কথা বলার মাঝে যে প্রশান্তি আসবে, আর সাথে থাকলে তার সমপরিমাণ বিরক্তি আসবে। দুজনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি কেন? উফ! শ্রবণা কিছু বলতে পারল না। কী বা বলে আটকানো যেতে পারে? শীতলকে রেখেই হাঁটতে শুরু করলো ও। মনে মনে রাগ হচ্ছে। এতক্ষণ বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার পরেও হয়নি, আবার একজনকে ডেকে নিয়ে হাঁটতে হবে। মনটা যে চায় সারাক্ষণ শুধু শীতলকেই সামনে বসিয়ে রেখে তাকিয়ে থাকি। শ্রবণার পাশে শীতল হাঁটছে। শ্রবণা পিছন ফিরে তাকিয়ে আজকে দেখতে না পেয়ে ভীষণ অবাক হলো। জানতে চাইল, উনি আসলেন না? না, উনি জোর করে ওকে বসিয়ে রাখলো। শ্রবণা অট্টহাসি হেসে সামনে আসা চুলগুলো এক ঘটকাই পিছনে পিঠের উপর ছুঁড়ে মেরে হাসতে লাগলো। শীতল অবাক বিস্ময়ে ওর হাসি দেখছে। মেয়েটা হাসছি কেন এভাবে? খুব মজা পেয়েছি। কিন্তু আমি তো মজা দেওয়ার মতো কিছু বলিনি। তাও পেয়েছি। উর্মি আয়েশকে ছাড়লো না কেন? আয়াস সারা গান জমে না সে কারণে। তুমি কি ভেবেছো উর্মি আয়েশকে পাশে বসিয়ে রাখার জন্য ছাড়েনি? হাউ ফানি! শ্রবণা মুখ কাচিমচু করে শীতলের দিকে তাকালো। আহা, এভাবে কেউ ইনসাল্ট করে নাকি? কি অদ্ভুত ধরনের ফাজিল এই লোকটা। শ্রবণার মুখে হাসি মিলিয়ে গেল। শীতল হাসি থামিয়ে বলল, আজকের সন্ধ্যাটা অসম্ভব ভালোভাবে কাটিয়েছি। বহুদিন পর ফ্রেন্ডসদের সাথে আড্ডা। এই 1 সপ্তাহ আমি একটা অন্যরকম ঘোরের মাঝে ছিলাম। আজ মনে হচ্ছে বাস্তবে ফিরে এসেছি। শ্রবণা কি ভেবে যেন আশার আলো দেখতে পেল। কথাটা আনন্দ পাবার মতো কিছুই না, কিন্তু ওর অদ্ভুত আনন্দ হচ্ছে। হঠাৎ করে প্রশ্ন করেই বসল, আচ্ছা তাহলে আপনি বুঝতে পেরেছেন। যাক বাবা, এখন তাহলে নতুন কিছু ভাবুন। সরি, তুমি কিসের কথা বলছো? প্রেমিকার ভূতটা মাথা থেকে নেমেছে না, সেটাই বললাম। এবার তাহলে নতুন করে কিছু ভাবুন। ভূত? সে কি আর নামবে? আরো বেশি করে মাথায় চেপেছে। আগে ছিল ঘোর, এখন তাকে বাস্তবে সত্যিকারে পাওয়ার নেশা চেপেছে। যেভাবে হোক থাকে তো। প্লিজ আপনার প্রেম কিংবা প্রেমিকা নিয়ে আমার সামনে কিছু বলবেন না। কেন, সমস্যা কি? তুমি আমার ফ্রেন্ড না? প্রেম ভালোবাসায় আমার অ্যালার্জি আছে।
আমি এসব নিতে পারি না। আমার জাস্ট অসহ্য লাগে। দয়া করে এসব আর আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তোমরা বোধহয় একটু বেশি আপডেটেড হয়ে গেছো। প্রেমে তোমাদের বিশ্বাস নেই, অথচ আমার প্রেয়সী এখনো সেই পুরোনো আমলের প্রেমিকাটাই রয়ে গেছে, যাকে ফিল করে আমিও শিখেছি ভালোবাসাটা আসলে কি। কি করে আপনার প্রেমিকা? তা তো জানি না, তবে সুন্দর একটা মন আছে তার। দেখতে নিশ্চয়ই খুব সুন্দর। তাও জানি না, জানবো কি করে? আমি তো তাকে দেখিনি। দেখেননি? তাহলে প্রেমে পড়লেন কিভাবে? শুধু কি চেহারা দেখি প্রেম হয় রে পাগলি? তার মনটাকে জেনেছি যে, তার ধ্যান ধারণা সাধনা ভালোবাসাটা সবটা জানি যে। পরিচয় কি তাহলে ফেসবুকে নাকি রং নাম্বারে? সে এক অদ্ভুত কাহিনী, তুমি শুনলে আমাকে পাগল বলবে। অবশ্য মাঝে মধ্যে নিজেরই মনে হয় আমি পাগল হয়ে গেছি। প্রত্যেকেই তার জীবদ্দশায় কোনো না কোনো সময় পাগলের ন্যায় আচরণ করে, উক্তিটার প্রমাণ পাচ্ছি। শ্রবণা আর কোনো প্রশ্ন করল না। মন খারাপ হয়ে যায় এসব শুনলে। যাকে নিয়ে এত বছর সাধনা করে এসেছে, আজকে সে বলছে অন্য কারো সাধনার কথা। কি অদ্ভুত সময়! শুনবে আমার প্রেয়সীর গল্প? আমি কিভাবে তার প্রেমে পড়েছি, কেন পড়েছি শুনবে? না, এসবে আমার অ্যালার্জি আছে। ভালো লাগে না এসব প্রেম প্রেম, প্লিজ। শীতল আর কিছু বলল না। শ্রবণা মনে মনে কষ্টে ডুবে যাচ্ছে আর বলছে, আমি তোমাকে তোমার প্রেমিকার চেয়েও আরো পুরনো ধাঁচে ভালোবাসি শীতুল। জানি না সে কেমন, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেকগুলো বছর যাবৎ কল্পনা করে এসেছি। সময় আদৌ অনুকূলে আসবে কিনা আমি জানি না। শুরু থেকেই তোমার আমার মাঝে এক দৃঢ় দূরত্ব বেঁধে দিয়েছে যেন। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস। শ্রবণাকে মন খারাপ করে বসে থাকতে দেখে শীতল ভাবল, মেয়েদের সহজাত বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে কথায় কথায় মন খারাপ করা। শীতলেরও তো কষ্ট আছে। কই, মন খারাপ তো করে বসে সময় নষ্ট করার মতো তো কোনো মানে হয় না। এমন সময় বাতাসের ঝাপটা সে লাগলো। ব্যবসা গরমের মাঝে এরকম দমকা হাওয়া খুবই দরকার ছিল। শ্রবণা অভিভূত হয়ে সামনে তাকিয়ে বলল, উফ, অবশেষে। হে পবন, তুমি বয়ে যাও বয়ে যাও, আমার প্রিয় শ্রবণার মন ফুরফুরে করে দাও হে দক্ষিণা হাওয়া। কি যে বলেন! আমি তোমার বন্ধু না, মাঝখান থেকে আপনিটা সরিয়ে তুই কিংবা তুমিতে চলে আসো। তুই করে বলতে আমার সংকোচ লাগবে। তাহলে তুমিটাই চলো। দুজন মিলে পরিবেশ নিয়ে কথা বলছিল। শীতল হঠাৎ উঠে গিয়ে বকুল ফুল কুড়িয়ে দুহাত ভরে এনে শ্রবণার সামনে হাঁটুকে বসলো। দুহাতে ফুলগুলো শ্রবণার হাতে তুলে দিয়ে বলল, গ্রহণ করো হে প্রিয়, বকুলের মালা করে গলায় ঝুলিয়ে রেখো আমায়। শুকিয়ে গেলেও ফেলে দিও না যেন, পরম যত্নে হাতে পেঁচিয়ে রেখো। শ্রবণা দুহাতে ফুল নিতে নিতে শীতলের চোখের দিকে তাকিয়ে রইল। এত কাছ থেকে শীতলের চোখ দেখে কোথাও যেন টিপ টিপ করতে আরম্ভ হয়ে গেছে। শ্রবণা তাকিয়ে থাকতে পারছে না। শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। এই বুঝি দম করে মাথা ঘুরে পড়ে যাবে। ঘোর ঘোর লাগছে ভীষণ। শীতল একটা ধাক্কা দিয়ে বলল, হ্যাঁ শ্রবণা, সরি শীতুল, সরি সরি। তুমি ঠিক আছো? শীতুল, আই লাভ ইউ। কি? শীতল আচমকা এমন কথায় বড়সড় ধাক্কা খেয়ে গেল। চোখ মুখে বিস্ময় নিয়ে শ্রবণার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। শ্রবণা চোখ বন্ধ করে বিড়বিড় করছে। দুম করে এই কথা বলে ফেলবে এটাও নিজেও বুঝতে পারেনি। হঠাৎ এরকম কেন হলো কে জানে। শীতল শ্রবণার পাশে ধপ করে বসে পড়ল। শ্রবণা এবার মাটিতে বসে শীতলের মুখের দিকে হাত দুটো পরম আবেশে ধরল। তারপর নরম গলায় দ্রুত বলতে লাগলো, প্রথম দেখে আমার মনে হয়েছে তুমি আমার স্বপ্নের রাজকুমার। আমার ভালোবাসার মানুষটা নিয়ে বিশাল বড় ফ্যান্টাসি ছিল, আর সেই মানুষটা যে তুমি। তোমাকে প্রথমবার দেখে আমার মন এটাই বলেছে। আমি বোধহয় তারপর থেকে অসুস্থ হয়ে গেছি। কি পাগলামি করে ফেলেছি তুমি তো জানো। এতটুকু বলতে বলতে শ্রবণা হাঁপাতে শুরু করলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেও ওর যেন দম আটকে আসছিল। তাড়াহুড়ো করে বলল, আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্রচণ্ড 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 ভালোবাসি শীতুল। কথাটা বলতে বলতে শীতলের হাতের উপর মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রবণার পুরো শরীর কাঁপছে। শীতল পুরোপুরি স্তব্ধ। এরকম পরিস্থিতির জন্য সে একটুও প্রস্তুত ছিল না। মাথার ভিতর যেন বন বন করে ঘুরছে। শ্রবণা মুখ তুলে একবার তাকালো, তারপর উঠে শুরু করলো একটা ভোঁদড়। কেন যে ছুটছে নিজেও জানে না।
ছুটে কোথায় যাচ্ছে তাও জানে না। খামার বাড়ির দিকে ছুটতেই লাগলো। শীতলের মনে হচ্ছিল মেয়েটা একা একা যেতে পারবে না, হয়তো দুম করে ওষ্টা খেয়ে পড়ে যাবে। তবুও শীতল উঠতে পারল না, থ মেরে বসে রইল। বন্ধু বান্ধবরা শীতলকে দেখে নানান প্রশ্ন করতে আরম্ভ করছে, কিন্তু শীতল কারোর সাথে একটা কথাও বলল না, শুধু বলল, আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় যাব। সবাই কৌতূহল ভরা চোখে শীতলকে দেখছিল। ওর মুখ দেখে শ্রবণার কথা জিজ্ঞেস করার সাহস কেউই পেল না। শীতল আস্তে আস্তে হাঁটা ধরল। হাঁটার সময় আনমনে কি ভাবছিল তা নিজেও বুঝতে পারছে না। এদিকে শ্রবণা খামার বাড়ি পর্যন্ত দৌড়ে এসে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ল্যাম্পপোস্টের আলোয় শ্রবণার গালে জল চিকচিক করছিল। মাঝে মাঝে হাত দিয়ে গাল মুছছে মেয়েটা। বাসায় ফিরে শীতল অনেকক্ষণ শাওয়ারের নিচে বসে রইল। বেরিয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। অনেকক্ষণ জিম মেরে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল রাত 1:30টায়। টেবিল ল্যাম্প জ্বালিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে শ্যামলতার ডায়েরিটা বের করলো। প্রিয় অসুখ, আচ্ছা আমার করা পাগলামিগুলো তোমার কেমন লাগবে? এই ধরো, কখনো রিক্সা থেকে নেমে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় জ্যাম সৃষ্টির কারণ হলাম। ট্রাফিক পুলিশ এসে প্রশ্ন করলে তোমাকে জাপটে ধরে বলতাম, আমি এই ছেলেটাকে ভালোবাসি আঙ্কেল। পুলিশ ভ্যাবা চাকা খেয়ে আমাদের দুজনকে বেঁধে থানায় পাঠিয়ে দিত। খুব মজা হতো, তাই না? প্রেমের দায়ে জেলে না থাক, তোমার আবার জেলে যেতে ভয় লাগতো। এরকম পাগলামি করবো না, যাও। শুধু ভালোবাসবো, ভালোবাসবো আর ভালোবাসবো, হবে তো? কিরকম করে ভালোবাসলে তোমাকে ঘায়েল করা সম্ভব বলো তো? আহা, বলো না। চোখে কাজল, কপালে টিপ, লম্বা চুলে কাঠগোলাপ হবে? আচ্ছা তোমার কাঠগোলাপ ভালো লাগে? আজ আমার আজ আমার চিঠি লেখায় মন নেই। আজকে ভীষণ একা একা লাগছিল। মাঝে মাঝে নিজেকে এত একা লাগে যেন আমি এই সমাজের বাইরের কেউ। আমার কেন কোনো বন্ধু নেই? আমাকে কেন কেউ ভালোবাসে না? ভালো লাগছে না, কিছু না। এখানে শেষ হয়ে গেছে চিঠিটা। খুব সাধারণ অগোছালো একটা চিঠি। চিঠি লেখার সময় শ্যামলতার খুব মন খারাপ ছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম অগোছালো চিঠি ও খুব কম লিখেছে। পড়তে পড়তে শ্রবণার চেহারাটা ভেসে উঠছিল। শ্যামলতার চিঠিটার যেন শ্রবণারই হাতে লেখা। কেন এরকম হ্যালুসিনেশন হচ্ছে বুঝতে পারছে না শীতল। যতবার চোখ বন্ধ করছে ততবারই শ্রবণার মুখ ভেসে উঠছে। মেয়েটা দুঃখী দুঃখী মুখে বসে আছে। শীতলের ইচ্ছে করছে ওর একাকিত্ব ঘুচিয়ে দিতে, কিন্তু পারছে না। এ কেমন যন্ত্রণা। শীতল নিজের ওয়ালে ঢুকে চিঠির কমেন্টগুলো পড়তে শুরু করলো। অনেক শেয়ার হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। এখনও ডায়েরির মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না। উল্টো মানুষের হাসির পাত্র ভালো মতো হওয়া গেল। একটা বড় নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দিল শীতল। কোন সময় মনে হলো মেসেঞ্জারে নতুন মেসেজ রিকোয়েস্ট এসেছে, একবার চেক করে নেওয়া যাক। একটা মেয়ের আইডি, নাম অন্দ্রিলা আনিতা। মেসেজটা দেখে বড়সড় ধাক্কা খেয়ে গেল শীতল। মেয়েটা লিখেছে, আমার ডায়েরি হারাই গেছে। আমি অনেক বছর থেকে তোমাকে নিয়ে ভাবছি। আমার ডায়েরিতে সব কিছু লিখে রাখতাম। আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ তুমি আমার ফোনে কল দাও। আমি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ প্লিজ প্লিজ। আমার নাম্বার 01840। নাম্বার দেখে শীতলের বুকের ভিতর টিপ টিপ শুরু হয়ে গেল। অবশেষে শ্যামলতাকে পাওয়া গেছে, কিন্তু একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেছে। শ্যামলতার বাংলা বানানে কোনো ভুল ছিল না। হাতের লেখাও অসাধারণ সুন্দর, আর শব্দেও মাধুর্যতা কিংবা পাগলামি ছিল। এই মেসেজের বানান দেখে ভাষায় বুঝতে কষ্ট হচ্ছে শীতলের। তবুও উত্তেজিত হয়ে তাড়াতাড়ি কল দিল সে নাম্বারে। ওপাশ থেকে একটা মেয়ে রিসিভ করে বলল, হ্যালো। কণ্ঠ শুনে হতাশ হলো শীতল। শ্যামলতার কণ্ঠ মনে মনে যেমন শুনেছিল এটা মোটেও সেরকম নয়। খটকা লাগলো এসে, তবুও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? আপনি কি এত রাতে মেয়েদেরকে ডিস্টার্ব করে আবার জিজ্ঞেস করছেন কে বলছে? আপনার নাম কি? কুত্তার বাচ্চা আমার নাম জিগায়। পুতনার জন্য কল দিছিস ভাই? শালার বেটা, ফোন রাখ। শীতলের ভয়ানক রাগ হলো। নিজেকে সামলে নিয়ে বলল, আমি একটা প্রশ্ন করেছি, নিজের লিমিট ক্রস করবেন না আপনি। আপনার মতো বেয়াদব মেয়ে শ্যামলতা কেন? হাজারটা শ্যামলতার গুণ নিয়ে জন্ম নিলেও আমি তাকে ভালোবাসতাম না। যত সব। কিসের শ্যামলতা? কে আপনি? আমি শীতল। আমাকে এই নাম্বারটা দেয়া হয়েছিল মেসেঞ্জারে। মেসেঞ্জারে?
হারামির পুত, মাঝরাতে কল দিয়ে ফালতামো করার মারোস? জুতাইয়া তোর কথা বলার হাউস মেটাইবো খারাপ। শীতল প্রচণ্ড রাগে ফোন কেটে দিল। ধ্যাত, মেজাজটাই খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে এরকমটা করছে। বন্ধুদের মধ্যেই কেউ হবে। এত বড় ফাজলামো করার সাহস কার হবে? ছি, নিজেরই উপরে রাগ হচ্ছে। ওই নাম্বার থেকে আবার কল আসলো। শীতল রাগ সংবরণ করে ফোন রিসিভ করে বলল, হ্যালো। শীতল, সরি শীতল, আসলে আমি বুঝতে পারিনি, হঠাৎ ঘুম ভাঙিয়ে এত রাতে কল, তাই ওভার রিয়েক্ট করে ফেলেছি। প্লিজ ফরগিভ মি। শীতলের ভুরু কুঁচকালো। একটা মেয়ে কিভাবে এতটা ন্যাকামি মিশিয়ে কথা বলতে পারে এটা জানা ছিল না শীতলের। কথায় যে পরিমাণ ন্যাকামি মিশে আছে তাতে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা যে শ্যামলতা নয় সেটা পুরোপুরি নিশ্চিত শীতল, তবুও জানতে চাইল। আচ্ছা, তোমার নাম কি? অন্দ্রেলা। চিঠিতে কি নাম লিখেছিলে? শীতল, তুমি কেমন আছো? আমাকে চেনোনি? আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না আমি তোমার সেই? পেরেছি, ভালোভাবেই পেরেছি। তোমার নামটা শুনি। শীতল, আমি তোমাকে অনেক ভেবেছি, প্রত্যেক দিন তোমাকে নিয়ে ভেবেছি। ও আচ্ছা, প্রত্যেক দিন আমাকে নিয়ে ভেবেছেন তাই না? খুব ভালো। তো ডায়েরিটা হারিয়েছিলেন কোথায়? এটা তো ঢাকায় হারিয়েছি। আচ্ছা, ঢাকা থেকে ডায়েরিটা হেঁটে হেঁটে রাঙামাটিতে গিয়েছে তাই না? অ্যাকচুয়ালি আমি রাঙ্গামাটির নীলগিরিতে বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে, তখন হয়তো হারাতে পারে। আমি রাইট বলতে পারছি না। ঢাকায় এসে ব্যাগে দেখি ডায়েরি নেই। তুমি শিওর এটা তোমার লেখা চিঠি? শিওর হব না? আমি নিজের লেখা চিনব না? আমি লিখেছি এটা তোমাকে। ও আচ্ছা, তাহলে কাল দেখা করো। দেখা করে আমাকে তোমার করে নাও। মেয়েটা খুশিতে লাফাতে শুরু করছে। শীতল তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। এত রাগ হচ্ছে যে সামনে যা দেখছে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। নীলগিরি নাকি রাঙ্গামাটিতে। এই মেয়েকে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। দেখা হলে বুঝিয়ে দেবে মিথ্যে নিজেকে শ্যামলতা দাবি করার শাস্তি কত কঠিন হতে পারে। এই অপরাধ কোনোভাবেই ক্ষমা করবে না শীতল। আয়েশের নাম্বার বের করে ওকে কল দিয়ে নিজে থেকেই বলতে লাগলো, ঘুমাইছিলি দোস্ত? এত রাগ উঠছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানিস কি হয়েছে? একটা মেয়ে মেসেজ দিয়ে নিজেকে আমার প্রেমিকা দাবি করছে। কি ফালতু! ওপাশ থেকে একটা ঘুমজানো মায়াবী কণ্ঠস্বর শুনে গেল। আপনি বোধহয় আয়াসকে ফোন করতে গিয়ে ভুলে আমাকে কল দিয়েছেন। শীতল চমকে উঠল। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখল সত্যি শ্রবণাকে কল দিয়ে ফেলেছে। এরকম ভুল হওয়ার তো কথা নেই। হয়তো শ্রবণের কথা অবচেতন মনে ঘুরছিল, তাই এমন হয়েছে। শিট! শ্রবণা একটা জোরে নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। সেই নিঃশ্বাসের শব্দ ছুরির মতো বিঁধল শীতলের বুকে। কেমন যেন ঘোর লাগতে শুরু করেছে। শীতল ঘোরের মাঝে বলে উঠল। তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। চমকে উঠল শ্রবণা। কল্পনায় প্রিয় অশোক এ কথা ওকে বলেছিল। এই একই কথা শীতল কিভাবে বলতে পারে? মিল হলে এতটাই হবে যে ডায়লগ পর্যন্ত শীতল জানে। অদ্ভুত।